আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। পুলিশ স্মৃতি জাদুঘরেও শহীদ আজিজুর রহমানের পোশাক ও রক্তমাখা চশমাসহ স্মৃতি সংরক্ষণ করা আছে। কিন্তু পুলিশ বা গোয়েন্দা বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধা বা শহীদ হিসেবে সরকারের কোনো তালিকায় বা গেজেটে নাম ওঠেনি তার। সে সাথে জানাবো কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পুলিশ স্মৃতি জাদুঘরেও শহীদ আজিজুর রহমানের পোশাক ও রক্তমাখা চশমাসহ স্মৃতি সংরক্ষণ করা আছে। কিন্তু পুলিশ বা গোয়েন্দা বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধা বা শহীদ হিসেবে সরকারের কোনো তালিকায় বা গেজেটে নাম ওঠেনি তার। 1951 সালে জয়েন করেন পাকিস্তান পুলিশ বিভাগে। কাজ করেছেন বরিশাল, খুলনা, রাজশাহীর সারদা, চারঘাট, চাঁপাইনবাবগঞ্জের নাচল প্রভৃতি অঞ্চলের থানাতে। পরে তিনি চলে যান সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চে, সিআইবি, এখন যেটাকে এনএসআই বলে। 71-এ রাজশাহী শহরে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্ক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পাকিস্তান সরকারের চাকরি করলেও মনেপ্রাণে তিনি ছিলেন স্বাধীনতার পক্ষে। রাজশাহীর অবিসংবাদিত নেতা AHM কামারুজ্জামান ছিলেন বন্ধু। আরেক বন্ধু মোসলেম কন্ট্রাক্টর, তখনকার নামকরা ধনী ব্যক্তি। মোসলেম কন্ট্রাক্টরের বৈঠকখানায় বসেই তারা নিয়মিত আড্ডা দিতেন। গোয়েন্দা বিভাগে থাকায় নানা খবরাখবর ছিল তার কাছে। সেগুলো জানিয়ে দিতেন কামারুজ্জামানকে, যা তখনকার আন্দোলনের জন্য বিশেষ সহায়ক হয়েছিল। পরবর্তীতে এ খবরই চলে যায় পাকিস্তানি আর্মির কাছে। ফলে নির্মমভাবে হত্যা করে তারা। ওই স্মৃতিটা এখনও জীবন্ত হয়ে আছে। মনে হলেই কষ্ট হয় খুব। 71-এ মৃত্যুটা বর্বর পাকিস্তান সেনাবাহিনীর হত্যা, কখনোই সেটাকে মৃত্যু বলব না। তাদের বাড়ি রাজশাহী শহরের বোয়ালিয়া থানাধীন সাগরপাড়ায়। 5 ভাই ও 1 বোনের সংসারে বাচ্চু পঞ্চম সন্তান। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 11 বছর। পড়তেন রাজশাহী কলেজিয়েট স্কুলে, ক্লাস 6-এ। বাচ্চু একাধারে অভিনেতা ও ডকুমেন্টারি ফিল্মমেকার হিসেবে সুপরিচিত। 1992 সাল থেকে নিজের উদ্যোগেই গড়ে তুলেছেন AVCOM নামক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ প্রতিষ্ঠান। 25 মার্চ 1971 রাতে পাকিস্তানি সেনারা ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ করে। কিন্তু সেখানেই প্রথম প্রতিরোধের মুখে পড়ে তারা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম অস্ত্র তোলে পুলিশ সদস্যরাই। এ কারণেই সারা দেশে পুলিশের উপর পাকিস্তানি সেনারা ক্ষিপ্ত হয়ে ওঠে। রাজশাহীও এর ব্যতিক্রম ছিল না। 26 মার্চ সকাল থেকেই রাজশাহী শহরে ছাত্রজনতা ব্যারিকেড দিতে থাকে। এ কাজে পুলিশ সদস্যরাও সাদা পোশাকে তাদের সাহায্য করে। পুলিশ লাইনটি ছিল শহরের পশ্চিম দিকে, ভেরিপাড়া মোড়ে, নদীর পাড়ে। শহীদ আজিজুর রহমানকে নিয়ে এভাবেই আলাপচারিতা শুরু করেন শহীদ সন্তান আমিনুর রহমান বাচ্চু। 28 মার্চ দুপুরবেলা পুলিশের সদস্যরা তখন খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় পাকিস্তানি সেনারা অতর্কিতে মর্টার ও ভারী মেশিনগানের আক্রমণ চালায়। শুরু হয় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি। একসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের অরক্ষিত এলাকা দিয়ে পুলিশ লাইনে ঢুকে পড়ে সেনারা। তখন বহু পুলিশ সদস্য অস্ত্র ও গুলিসহ পুলিশ লাইন ছেড়ে সরে পড়েন। ভয়াবহ ওই প্রতিরোধ যুদ্ধে শহীদ হন 19 জন পুলিশ সদস্য। এরপর শহরে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ চলতেই থাকে। পরে বাঙালি ইপিআর সদস্য, পুলিশ সদস্য ও সকল স্তরের জনতা সম্মিলিতভাবে আক্রমণ করে ক্যান্টনমেন্ট ঘিরে রাখে। কিছু সেনাও তখন হতাহত হয়। রাজশাহী ক্যান্টনমেন্টে আটকা পড়েছে বহু সেনা, এ খবরও চলে যায় ঢাকায়। ওদের উদ্ধারের জন্য তখন ঢাকা থেকে রওনা হয় শক্তিশালী পাকিস্তানি সেনাদল। তারা নগরবাড়ি, নাটোর হয়ে সকল প্রতিরোধ সরিয়ে হত্যাযজ্ঞ ঘটিয়ে রাজশাহীর দিকে অগ্রসর হয়। 13 এপ্রিলে তারা রাজশাহী দখলে নেয়। এর পরদিনই নির্মমভাবে হত্যা করা হয় আজিজুর রহমানকে। ওই হত্যাযজ্ঞ খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন আমিনুর রহমান বাচ্চু। তার মুখে শুনি সেদিনের আদ্যপান্ত। তৎকালীন সিআইবি বা সেন্ট্রাল ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের অফিসটা ছিল রাজশাহী শহরের 0 পয়েন্টের কাছে, সাহেব বাজারে। একটা পুরাতন জমিদার বাড়িতে ছিল অফিসটি। সেখানে ঢুকতেই দুটো বাউন্ডারি পড়ে। একটা একেবারে বাইরে। গেট দিয়ে ভেতরে ঢুকলে রিসিপশন ও গার্ডের ব্যারাক। এরপর কিছুটা উঁচু জায়গায় ছিল আরেকটি গেট। সেটি পেরোলেই অফিস রুমগুলো। তখন আব্বার অফিসেই একটা রুমে কনজাস্টেড অবস্থায় থেকেছি আমরা।
দেশের অবস্থা খারাপ হওয়ায় সকল অফিসারই তাদের পরিবার এনে রেখেছিলেন। পাকিস্তানি আর্মিরা আসছে এমন খবর রটে যায় 13 এপ্রিল রাত থেকেই। সবাই থাকেন নানা শঙ্কায়। অফিসের পাশেই মেইন রোড। অফিস ঘরের ছাদে উঠলেই রাস্তার সবকিছু দেখা যায়। প্রতিরোধকারী বাঙালিরাও তখন রাস্তা থেকে সরে যাচ্ছেন। 14 এপ্রিল সকাল তখন 8টা হবে। অফিসের বাইরের গেটে প্রচণ্ড আওয়াজ। বুট দিয়ে গেটে লাথি মারতে থাকে পাকিস্তানি সেনারা। আমরা ভয়ে তটস্থ। বাড়িগুলোর মাঝখানে খোলা জায়গায় সবাই একত্রিত হই। এর মধ্যেই শব্দ পাই গেটটা ওরা ভেঙে ফেলেছে, ভেতরের গেটের দিকে এগোচ্ছে। এ গেটটাও ভেঙে ঢুকলে ওরা বেশি হিংস্র হয়ে উঠবে। তাই তাদেরকে গেট খুলে ভেতরে আনাটাই ভালো। সবাই এমন সিদ্ধান্ত নেয়। সিআইবি অফিসের যিনি প্রধান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার একজন বিহারি পিয়ন ছিল। ভালো উর্দু জানতেন তিনি। তাকে পাঠানো হল। উনি গিয়ে গেট খুলতেই অস্ত্র উঁচিয়ে পাকিস্তান আর্মিরা ভেতরে ঢোকে। এসেই ওরা অফিস রুমগুলো তছনছ করে এবং প্রত্যেকের পরিবার যে রুমগুলোতে আশ্রয় নিয়েছিল সেখানে ঢুকে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটপাট করতে থাকে। কেন তারা সরকারি অফিসে ঢুকে এমনটা করছে? এ নিয়ে ডিএসপি খলিলুর রহমান আর্গুমেন্ট করেন। ওরা বলে, তোমরা তো গাদ্দার। তাকে বুটের লাথি ও রাইফেল দিয়ে নির্যাতন ও রক্তাক্ত করে সিঁড়ির নিচে ফেলে রাখে আর্মিরা। পরবর্তীতে একদিন এসে তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল তারা। আম্মা তখন আব্বাকে পালিয়ে যেতে বলেন। সে সুযোগও ছিল তার, কিন্তু আব্বা গেলেন না। বললেন, এভাবে সবাইকে ফেলে যাবেন না। খানিক পরেই পানি খাওয়ার কথা বলে তিনি ঘরে আসেন। অস্ত্রাগারের চার্জ ছিল আব্বার উপর। সেখানকার দরজাটি একটি কম্বিনেশন লক দিয়ে আটকে রেখেছিলেন তিনি। আমার চাচা শফিকুর রহমান ছিলেন পাকিস্তান এয়ারফোর্সে। তিনি আব্বাকে ওই লোকটি উপহার দেন। এমন পোক্ত লক লাগানো দেখে পাকিস্তানি আর্মিদের সন্দেহ হয়। তারা রুমটি তল্লাশি করতে চান। চাবি কোথায়? সবাই আব্বার কথা বলে। আব্বার পিয়ন কসিমউদ্দিন চাচা ছিলেন সেখানে। তাকে সবাই বলে, তোমার স্যারকে ডেকে আনো। আমাদের রুমটা ছিল খানিকটা পেছনের দিকে। কসিমউদ্দিন চাচা যখন আসেন তখন আমিও তার সঙ্গে যাই। বড় বোন লায়লা পারভিন বানু পরে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তখন রাজশাহী মেডিকেলের 3rd ইয়ারের ছাত্রী। আব্বাকে পানি খাওয়াচ্ছিল সে। স্যার, আপনাকে ডাকে বলতেই আব্বা দ্রুত অস্ত্রাগারের দিকে চলে যান। পেছন পেছন আমিও যাই সেখানে। অস্ত্রাগার খোলা হল। সেখানে অফিসরাদের পার্সোনাল ও অফিসিয়াল অনেক অস্ত্র রাখা ছিল। পাকিস্তানিরা অস্ত্রগুলো একত্রে বেঁধে পিয়নদের দিয়ে ওদের গাড়িতে তুলে নেয়। অতঃপর সবাইকে লাইন করে দাঁড় করায়। 7 জন ছিলেন ওখানে। অফিসার 3 জন, আব্বা, তার কলিগ আজিজুল হক আর অফিস প্রধান খন্দকার আবু আক্তার। বাকিদের মধ্যে একজন ছিলেন খন্দকার সাহেবের সম্পর্কে শালক। পশ্চিম পাকিস্তান থেকে বেড়াতে এসেছিলেন তিনি। ওরা আব্বাসহ সবাইকে নিয়ে যাচ্ছিল। পেছন পেছন আমিও ছুটছি। বেশ কিছু দূর যাওয়ার পর পাকিস্তানি এক সেনা আমাকে একটা চড় মেরে বলে, হাত যাও। আমি তখন ছটফট করছি, মনেও অজানা আতঙ্ক। লুকিয়ে আবারও আব্বার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। তখনই শুনি সাবমেশিন গানের শব্দ। বুকের ভেতরটা তখনই খামচে ধরে। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যান দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, সাধারণ সম্পাদক সাবেক আহমেদ খান সহ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কবর জিয়ারতসহ আবু সাইদকে বীর উপাধি দিয়ে স্যালুট জানান। এরপর আবু সাইদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম, শহীদ বাবলু, মিয়া আনোয়ার, আব্দুল কাদের সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত বলেন, ৭১-এ আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। পরবর্তীতে স্বাধিকারের যুদ্ধ হল, আমরা স্বাধীনতা পেলাম। কিন্তু পরবর্তীতে সেই স্বাধীনতা ও গণতন্ত্র আমাদের জন্য অধরাই রয়ে গেল। ৫৩ বছর পর বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে দেশের অবস্থা পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে একটি স্বচ্ছ নির্বাচন দেবেন। সেটার মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পাব। তখনই আবু সাইদ মুগ্ধ ও ৭১-এ যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ সার্থকতা পাবে।